মা তখন নতুন বউ। কে লাজুক ছিলেন, মা? না মানে রাঙা দাদা ভাই খুব লাজুক ছিলেন। মাকে নাকি উনি আপনি আপনি করতেন। তখন ঠাকুমা একদিন বকেছেন, বলেছেন আচ্ছা তুমি পাগল হলে, ও তোমার ছেলের মতন অশোকের বউ, ওর কি বয়স, তুমি ওকে আপনি বলছো? মার তখন 17 বছর বয়স, মানে নেহাতি ছেলে মানুষ আর কি। মানে তুমি ওকে আপনি বলছো কেন, ওকে তুমি বলবে, তুমি মানে আপনি আপনি করে কথা বল না, ওরও অকওয়ার্ড লাগবে, স্বাভাবিকই। মানে ঠাকুমা বলেছেন, তাই বকেছেন ওকে। অনেকে বলে না যে গুমনামি বাবা মিথ্যে কথা বলেন না, ওটা ভুল কথা, গুমনামি বাবা মিথ্যে কথা বলেন। এটা তো আপনার পারসেপশন। এটা আমার পারসেপশন। এমনিকে তো বলেও গেছিলেন যে মানে আমি যে পথে যাচ্ছি আমি নাও ফিরতে পারি। এমনি তো জেনে শুনে তাকে বিয়ে করেছিল। অনিতা পাপ বোসকে নিয়ে অনেকে বলেন যে সুভাষচন্দ্রের মতন দেখতে হুবহু, এবং যত বয়স বেড়েছে ওনাকে বাবার মতনই অনেকটা, মানে সবাই বলেন চেহারার মিল আছে। এবং এই চেহারার মিলটা কি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার? হ্যাঁ, দাদা ভাইয়ের তো চেহারার মিল দেখেই বিশ্বাস করেছেন, প্রথমটা তো করেনি, তারপর তো নিজে গেলেন। আপনাদের জমি ছিল নেতাজি ভবনে? পেছনের জমিটা, পেছনে যেটা 10 কাঠা জমি, মানে আপনার বাবার? বাবার, কাকামণির, 4 ভাইয়ের। সেটা আপনার পাননি? সেটা দিল না ওরা, ছোট। আপনার সঙ্গে সুগত বোসের কেমন সম্পর্ক? একদম নেই, আজকে এইটা কাল সেইটা। আপনার কি মনে হয় যে নেতাজি পরিবার সম্পর্কে মানুষের ধারণাটা খুব খারাপ হয়ে গেছে? হবেই তো, হবে না? যা তা লোকে বলছে, যা তা বলছে লোকে। নমস্কার, আয়াম বোসের আবার একটা নতুন ভিডিও। আর আমার সঙ্গে আজকে অনেক দিন পর, মানে এটা একটা ঘরোয়া আড্ডারই মতো, আমার সঙ্গে রয়েছেন নেতাজির নাতনি জয়ন্তী রক্ষিত। জয়ন্তীদি আমাদের খুবই প্রিয়। জয়ন্তীদি, অনেক দিন পর আপনার বাড়িতে এলাম। আর আপনার বাড়িতে এলাম, ভাবলাম যে একটা ভিডিও, আপনার সাথে কথোপকথন যখন হচ্ছে, একটা কথাবার্তা, তো আপনার কথাগুলো খুব ইম্পর্টেন্ট, সবাই শুনতে খুব ভালোবাসে। তো আপনার বাড়িতে আসবো, একটা ভিডিও করবো না, এটা মনে হয় না অনেক সময়, ইচ্ছে করেন। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ সবাইকে, তোমাদের সবাইকে ধন্যবাদ। আমাকে তোমরা ভীষণ বেশি মতন ফোকাস করে ফেলছো, আমি বাবা কিছু নই। না, আপনি কিছু নন, কিন্তু আপনি যে টাইমটাকে একটু, আমি আর কি কাজ করছি যে আমি তোমাদের টাইম দিতে পারবো না বলো? মানে এরকম কোনো আমার মানে ওই নেই যে আমি যেটুকু জানি সেটুকু বলতে পারি। হ্যাঁ, মানে আপনার মানসিকতা, আপনার ব্যবহার, আমরা যারা আপনাকে খুব কাছ থেকে চিনি, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর মানুষ আপনাকে এখন চেনে, আপনার কাছ থেকে অনেক কথা শুনেছে। তো আমার আজকে মনে হয় যে আজকে যে ভিডিওটা, এই ভিডিওটা একটু অন্যরকম করবো, যেটা আগে কখনো এই নিয়ে আমরা কথা বলিনি। ঠিক আছে। জয়ন্তীদি, আপনি যখন জন্মেছিলেন, সুভাষচন্দ্র বোস, মানে একটা পরিচয়ের জায়গা থেকে আপনারা জয়ন্তীদিকে যারা এর আগে আমার ভিডিওতে দেখেননি বা অন্য কোনো ভিডিওতে দেখেননি, দেখুন, জয়ন্তীদির পরিচয়ের জায়গা থেকে আমরা আজকে ভিডিওটা অনেক কিছু জানবো। যেটা হচ্ছে, জয়ন্তীদি নেতাজির নাতনি। অনেকেই বলেন যে নেতাজি তো বিয়ে করেননি, ওনার নাতনি কী করে হলো। নেতাজির বিয়ে বিতর্কিত, সে বিষয়ে না যাচ্ছি না, কিন্তু উনি হচ্ছেন শরৎ বোসের অ্যাকচুয়ালি নাতনি। শরৎ বোস নেতাজির মেজদাদা ছিলেন, এবং তার যে বড় ছেলে অশোকনাথ বসু, তার বড় কন্যা। তো অশোকনাথ বসু সম্পর্কে আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। অশোকনাথ বসু যেহেতু নেতাজি অন্তর্ধানের একটা বড় অংশ, তাই নেতাজির অন্যান্য ভাইপোদের তুলনায় অশোকনাথ বসু এবং শিশির বসুর নামটা বারবার বেশি এসেছে। আপনি তো যখন জন্মেছেন, সুভাষচন্দ্র তখন দেশে নেই, দেশ ছেড়ে চলে গেছেন। আপনি প্রথম কখন জানলেন যে নেতাজি আপনার দাদু? জেনেছি বোধহয় ছোটোবেলায়, কিন্তু কারণ হচ্ছে এটা একটা মজার গল্প আছে। আমাকে আমার একজন কাজিন হঠাৎ বললো, তুমি তো বেশ রাঙা দাদা ভাই বলো। তো আমি বললাম দেখো, আমি তো ছোটো ছিলাম, আমাকে বোধহয় শিখিয়েছে, আমি বোধহয় ছবি দেখতাম, কিন্তু একটা জিনিস আমি ফিল করতাম যা বাড়িতে, যে কেউ একটা ছিল, সে নেই। কারণ আমি হয়তো ছবি দেখে জিজ্ঞেস করেছি এ কোথায় গেল, তখন মা বলেছেন উনি চলে গেছেন তো চলে গেছেন, মানে উনি আর আসবেন না, এরকম একটা ভাব আর কি। তো একাধবার জিজ্ঞেসও করেছি উনি আসবেন না, তখন বলেছেন জানি না। কাজেই কিন্তু আমাকে বোধহয় আমার মনে হয় পিসিরা, তো তখন তো একটা জয়েন্ট ফ্যামিলির মতো ছিল, বাবা বড় ছিলেন আর পিসিদেরও সব বিয়েতে হয়নি। তো পিসিরা বোধহয় বলে দিয়েছিল ওই ছবিটা হচ্ছে তোমার দাদু হন, আমাদের কাকা হন, তুমি বলবে না আমার দাদা ভাই। আপনারা কি মানে এখানেই থাকতেন না বাইরে থাকতেন? না, আমরা থাকতাম, বাবা থাকতেন বাড়ারিতে, মানে আমরা ফ্যামিলিটা বাড়ি, মানে আমি যখন জন্মেছি তখন বাড়ারিতেই থাকতাম। মানে ওই বাড়িতেই জন্মেছেন যেখানে সুভাষচন্দ্র গিয়েছিলেন?
না, আমি জন্মেছি পাটনায়, আমার মা ও আপনি পাটনায় জন্মেছেন। পাটনা থেকে। আর তখনকার দিন তো মানে বেবি হবে মানে বাপের বাড়ি চলে যাবে। ও মানে আপনার মামার বাড়িতে, মামার বাড়িটা পাটনায়। কিন্তু আপনি বড় হয়েছেন বারাড়িতে। হ্যাঁ, বড় হলাম বাড়ারই, কিন্তু কলকাতায় প্রায়ই আমরা আসতাম। এখন আমি যখন বড় হয়েছি তখন তো দাদাভাই জেলে, আমার ঠাকুরদাদা আর কি, ঠাকুরদাদাকে দাদাভাই শরৎচন্দ্র বলতাম, বসু, হ্যাঁ। শরৎচন্দ্র বসুর জেলে। তো সেই জন্য বাবাকে প্রায়ই আসতে হতো, কারণ বাবা বোধহয় মানে আমি জানি না, মাসে একবার তো ডেফিনেটলি আসতেন, তার বেশিও আসতেন কিনা জানি না। বাড়ারির তো আসতে 4 ঘন্টা লাগতো, তারপর বাবা তো গাড়ি চালিয়েও আসতে পারতেন। তো গাড়ি চালিয়ে আসতেন কিনা সেটা আমার মনে নেই, আমার মনে আছে ট্রেনে করেই আসতাম আমরা। কিন্তু আচ্ছা। পাড়ার এই জায়গাটা ছিল একটা অড জায়গা, মানে ধানবাদ স্টেশনে নেমে ভেতরে যেতে হতো, সেটা গাড়ি করে যেতে হতো। তারপরে আমরা আবার স্টেশনে এসে ট্রেন ধরে কলকাতা আসতাম। মানে আপনারা কি গোমো দিয়ে যেতেন না? না, গোমোটা আরো দূরে, মানে বাড়ারির পরে, মানে মানে এটা বোঝার চেষ্টা করছি, এটা অন্য কারণে বুঝতেই পারছেন, মানে ডিস্টেন্সটা পুরো অন্যভাবে বেঁচেছিলেন, গোমোটাকে বেঁচেছিলেন কেন সেটা বোঝার চেষ্টা করব। একটা বিষয় জানার, যে আপনি ছোটবেলায় যখন এগুলো বুঝলেন, আপনার বাবার সাথে কখনো কথা হয়নি এসব নিয়ে? না, মার সাথেই বেশি হতো। বাবা না একটু কম ইমোশনাল ছিলেন। বাবার বইটা পড়লে দেখতে পাবেন যে খুব ইমোশন বাদ দিয়ে একজন ভদ্রলোক লিখে গেছেন তার মানে কাছে। মাই আঙ্কেল নেতাজি। হ্যাঁ, মাই আঙ্কেল নেতাজিটা আমার পড়ে প্রথম যখন পড়লাম, আমি তো যখন ছেলে মানুষ, আমাকে দিলেন যখন, এটা আমার বিয়ের পরে 70 সালে বোধহয় বেরিয়েছে বইটা প্রথম। তো বইটা যখন পড়লাম আমার কিন্তু একটু কাঠখোট্টা লেগেছিল। তারপরে আমি আর আমার বন্ধু জনেই বলেছি যে বাবার মধ্যে একটু ইমোশনটা কম। কোনো তো বাবাকে এটা বলেননি? না, কোনো ইমোশনটা আমি বাবার মধ্যে দেখিনি। খুব মানে শুধু একটা লাইন ছিল বাবার বইটা আছে, সেটা যদি পড়ে থাকেন দেখবেন যে দ্যাট ওয়াজ আ ভেরি সেন্টিমেন্টাল জার্নি ফর আস। একটা লাইন আছে, সে ওই একটাই সেন্টিমেন্টাল জার্নি, মানে মনটা খারাপ হয়েছে সেটা বলেছেন, কিন্তু দেখানোর ব্যাপারটা ছিল না। কতটা মন খারাপ হয়েছে সেটা প্রকাশটা ছিল না। সেটা বরং আমি অদ্ভুত ব্যাপার মাকে বেশি দেখেছি। মা কিছু ওনার কথা বললে মার চোখেই জল এসে যেত। আপনার মায়ের প্রসঙ্গে আসবো, আমি একটুখানি তার আগে জেনে নিই। এর আগের ভিডিওগুলোতেও আমরা ওই বিষয়গুলো অনেক জেনেছি আপনার কাছ থেকে, যে যখন আপনার বাবাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল। আমার একটা মানে সিম্পল কোয়েশ্চেন, আমি একটু একটা ব্যাপার ক্লিয়ার করে নিই আগে। যেহেতু আমরা যখন শ্যাম বেনেগালের সিনেমাটা দেখেছিলাম, বোস দ্য ফরগটন হিরো, সেখানে দেখানো হয়েছিল যে আপনার মা বিষয়টা জানতেন না। হ্যাঁ, ওটা ওটা ভুল। ওটা মানে এটা কি শ্যাম বেনেগাল আপনাদের সাথে কনসাল্ট করেননি সেই সময়? না, মানে প্রথমে নাকি যখন বাবাকে ডেকে বলেছিলেন যে তুমি আমাকে পৌঁছে দেবে, বলছেন তুমি তোমার স্ত্রীর সঙ্গেও আলোচনা করো না। তাই বাবা যখন বাড়িতে ফিরে গেলেন তখন কিন্তু মাকে কিছু বলেননি। কাজে যেদিন উনি গেলেন তখন নাকি কাকাবাবু বললেন বৌদি তো জানে না কী করা যায়, নেতাজিকে আমি একটুখানি কাকাবাবুকে দূরে ছেড়ে এসেছি, উনি এক্ষুনি এসব করবেন তোমার বাড়ি হেঁটে হেঁটে, একসঙ্গে ঢুকবেন না তারা। তা কারণ একসঙ্গে ঢুকলে কাজের লোকরা দেখবে তো দুজন একসঙ্গে ঢুকলো, শিশির বোসার ওই মোহাম্মদ জিয়াউদ্দিন। মোহাম্মদ জিয়াউদ্দিন, সন্দেহ হবে, কাজে কোনো সন্দেহ যাতে না হয়। তখন নাকি বাবা তাড়াতাড়ি করে মাকে গিয়ে বলে দিয়েছিলেন। বলে দিয়েছেন। বলে না দিলে তো মা কি করে, মানে মা আমারও ধারণা ছিল মা পরে জেনেছেন, না মা বলে। সেটা কি মা আপনাকে বলেছিলেন? না, মা সেরকম স্পেসিফিক্যালি বলেননি, কিন্তু একটা মজার বাড়ি ছিল। আমি একটা মার ওপর লিখছি, বাবা মার ওই ব্যাপারটা নিয়ে লিখছি, আমাকে সবাই বলছে তুমি এরকম জানো, এটা লিখে রাখো যাতে মানুষ জানতে পারে। তো ওই তখনকার দিনে ব্রিটিশদের বাড়ি ছিল দুটো, মানে বসার ঘর তো, দুটো এরকম গোল গোল আর্চ ছিল, আর মাঝখানে একটা সেই ফায়ার প্লেস থাকে সেটা ছিল। তো খাবার ঘরটা পেছনে ছিল, তো সেই আর্চের মধ্যে তো গর্ত, আর্চের তো কোনো দরজা নেই। তো মা নাকি খাবার ঘরে কী সব করছিলেন, তখন নাকি এদের কথা শুনে মার মনে হয়েছে যে, মানে মাকে হয়তো খুব চট করে বাবা বলেছেন যে না কাকু আসছেন, তুমি কিছু মানে বেরিয়েও না, বলো না, কিছু না। তো ওই রকম তাড়াহুড়ো করে বলেছেন। তো মা বোধহয় ঠিক মানে যতক্ষণে মানে হৃদয়ঙ্গম করবেন ততক্ষণে উনি এসে গেছেন। তো মা সেই খাবার ঘরে গিয়ে
রান্নাবান্না কী সব ব্যবস্থা করছেন, তখন মার মনে হচ্ছে বাবা গলাটা তো একরকম একদম। সেইটা মা বলেছে যে এরা তিনজন কথা বলছে, তিনজনের না, আপনি বলছেন তাহলে উনি জানতেন প্রথমে, আবার তা জানতেন, কিন্তু তা সত্ত্বেও মানে গলাটা দেখে মানে এই কথা শুনে কানে লেগেছে যে ভীষণ গলাটা একরকম লাগছে। মানে মা তো তার আগে তার সাথে মিট করেছেন। আমি এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করছি। এমনি মিট করেছে, মজার ব্যাপার মার কাছে শুনেছি উনি ভীষণ লাজুক ছিলেন, আর যখন উনি উডবেন পার্কের বাড়িতে আসতেন, মা তখন নতুন বউ। কে লাজুক ছিলেন, মা? না মানে রাঙা দাদা ভাই খুব লাজুক আচ্ছা। ছিলেন, মাকে নাকি উনি আপনি আপনি করতেন। তখন ঠাকুমা একদিন বকেছেন, বলেছেন আচ্ছা তুমি পাগল হলে, ও তোমার ছেলের মতন অশোকের বউ, ওর কি বয়স, তুমি ওকে আপনি বলছো? মার তখন 17 বছর বয়স, মানে নেহাতি ছেলে মানুষ আর কি। মানে তুমি ওকে আপনি বলছো কেন, ওকে তুমি বলবে তুমি, মানে আপনি আপনি করে কথা বল না, ওরও অকওয়ার্ড লাগবে, স্বাভাবিকই। মানে ঠাকুমা বলেছেন, তাই বকেছেন ওকে যে ছোটদা বলতেন, সেটা আমি শুনেছি, ছোটদা বলে ডাকতেন। ছোটদা বলতেন, ঠাকুমা মানে শ্বশুর মশাই হতো অ্যাকচুয়ালি। না, ছোটদা বাম বলতেন না, ঠাকুমা বোধ হয় রাঙা দাদা ভাইকে ছোটদা বলতেন। রাঙা দাদা ভাই বোধ হয় আচ্ছা। একটু বয়সে বড় ছিলেন কি, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ দাদা ভাইয়ের থেকে তো 8 বছরের ছোট, ঠাকুমা বোধ হয় 6 বছরের। মানে আপনার ঠাকুমার কথা, মানে ওনার বৌদি? হ্যাঁ, কিন্তু তাও উনি ছোটদা বলেই ডাকতেন, সুভাষ বলতেন না, আচ্ছা উনি ছোটদাই বলতেন। আমি রেফারেন্সটা শুনেছি আচ্ছা। ঠাকুর। একটা জিনিস জানার, যে আমি অনেক জায়গা থেকে, আমি যখন পরে ভিডিওগুলো বানিয়েছি, আপনার বউ মানে ঠাকুমা সম্পর্কে ভালো রান্না করার একটা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বলেছেন, যেটা নাকি সুভাষচন্দ্র পরে বলেছেন। এই যে এই প্রসঙ্গটা অনেক জায়গায় উত্থাপন করা হয়েছে, সত্যি কি ঠাকুমা রান্না করতে পারতেন ভালো? ঠাকুমা রান্না করে যেতেনই না, জানতেনই না, রান্নাই মার পারতেন কাছে না? শুনেছেন মা কিছু রান্না জানতেন না। আচ্ছা। মানে বাচ্চা বয়সে তো বিয়ে হয়ে এসছে, খালি দেখতাম ওই ভাড়ার ঘরে গিয়ে কুটনো কুটে দিতেন, রান্না করতে কোনোদিন দেখি মানে বৌদি রান্না করতে পারতো না সেভাবে? আর মানে আপনাদের বাড়িতে কি মেয়েরা রান্না করতেন সেই সময়? খুব একটা না, ঠাকুমা করছিল। ছিল না, মানে ছিল, মানে এই ছোটবেলায় আমিও কোনদিন ঠাকুমাকে রান্নাঘরে ঢুকতে দেখেননি? মানে বাবার কাছে এসে মা কিছু রান্না করতেন না। আপনাদের ধরুন, আমি যদি দেখি সেই সময় সমসাময়িক দুটো ফ্যামিলি ইন্ডিয়াতে, একটা হচ্ছে কংগ্রেস মানে গান্ধী পরিবার, আর বোস ফ্যামিলি, মানে দে আর এলিটস। এখনও আপনার পরিবারে সেই একটা এলিট ব্যাপার আছে, কম বেশি হলেও। আপনার যে পুরনো প্রজন্ম আস্তে আস্তে চলে গেলেও একটা এলিট ব্যাপার, বিশেষ করে পড়াশুনো, শিক্ষা দীক্ষা, সমস্ত কিছুতে। কিন্তু তবুও আমরা দেখেছি যে তার মধ্যেও সুভাষচন্দ্রকে নিয়ে খুব একটা ইন্টারেস্ট নেই, আপনার ফ্যামিলির কয়েকজন মেম্বার ছাড়া বাকিরা খুব একটা ইন্টারেস্টেড নয়। নিউ জেনারেশন তো একদমই নয়, তাদেরকে কখনো দেখিনি আমরা। এই উদাসীনতাটার কারণে কি বোস ফ্যামিলি শুধুমাত্র কুক্ষিগত হয়ে গেল কয়েকজন বোসের? হতে পারে, মানে নতুন জেনারেশন যারা, তারা মানে আমার যারা সব ছোট ছোট মানে কাজিনরা আছে, তাদের তো সেরকম ইন্টারেস্ট দেখি না। আপনার ইয়াং এজে কি আপনার ইন্টারেস্ট ছিল? না, আমার তো ইন্টারেস্ট ছিল, কারণ কৌতূহলটা ছিল যে কে একজন ছিল, সে চলে গেছে, সে আসছে না, তারপর তার নামটা শুনছি সব সময়। তারপরে বাড়িতে যেমন যখন ওই আমাদের সোকল মানে স্বাধীনতা হলো 47, তো স্বাধীনতা দিবস তো সব জায়গায় পালন করা হতো, আমাদের বাড়িতে কিন্তু ফ্ল্যাগটা উঠতো না। কেন? ফ্ল্যাগটা কেন উঠতো না, কারণ এই স্বাধীনতাটা কেউ বিশ্বাস করেনি, সেই জন্য ফ্ল্যাগ ওঠেনি, উঠতো না। আর আরেকটা অসুবিধা আমার হতো, আমি স্কুলে ভীষণভাবে, আমাদের স্কুলের পাশেই ডায়াসেশন স্কুল, বড় স্কুল, তো সেখানে বলে দেওয়া হতো যে সবাই আসবে, মানে সেই স্বাধীনতা দিবস পালন করা হবে। আর আমাকে বলতো তোমাকে স্কুলে যেতে হবে না বাড়ি থেকে, তখন তো ছেলে মানুষ আমি। আচ্ছা, আপনি যে স্কুলে পড়তেন ধরুন, আপনি আপনার বন্ধুবান্ধবরা জানতো যে আপনি নেতাজির নাতনি? বন্ধু বান্ধবরা সেরকম বলতো না কিছু, সেরকম কিছু বলতো না, না। কারণ এখন তারা খুব অবাক হয়ে যায়, আমি এইসব যে ইন্টারভিউ করি ডাকে যাদের সঙ্গে কন্ট্যাক্ট আছে, তারা একটু অবাকই হয়ে যায়, বলছে তুই তো ভীষণ চুপচাপ ছিলি। হ্যাঁ, ছোটোবেলায় আমি একটু কোয়াইটও ছিলাম। আপনি কখনো কাউকে বলেননি এটা? না, বলিনি, কারণ আমার বাবা একদম পছন্দ করতেন না। আচ্ছা। বাবা কখনো বলতেন না, মানে বাবা এক সময় এইসবের পরে বাবা সিনজি ফার্টিলাইজারে ছিলেন, মানে বাবার তো ওই লাইনে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রির লোক ছিলেন, তো বাবা সিনজি ওইটা আমার ভীষণ ভালো মনে আছে। একদিন একটা
জায়গায় খাওয়া দাওয়া হচ্ছে বন্ধু বান্ধব নিয়ে, মানে বাবা মা বন্ধু টন্ধুরা। তো একজনকে ভদ্রলোক, মানে আমার তার নাম মনে নেই, ওদেরই চেনাশোনা হবে অন্য ওই বন্ধুদের, তিনি বলছেন এসে, তো বাবাকে সবাই অ্যাড্রেস করতো ডক্টর বোস, বাবা ডক্টরেট ছিলেন তো, মানে এমনি ডাক্তার না কিন্তু ডক্টরেট ডিগ্রিটা ছিল। তো যাই না, তখনকার দিন সব ডক্টর বোস বলেই বাবাকে অ্যাড্রেস করতো। তারপরে ডক্টর বোস আপনি তো কিছু বলেন না, এটা আমার নিজের কানে শোনা। তখন আমি একটু বড়, মানে তখন আমার বোধহয় 11-12 বছর বয়স। তখন বলছেন যে, তো বাবা বলছেন কিসের কী বলবো বলুন তো? তখন বলছেন, আমি বাবার পাশেই দাঁড়িয়ে আছি। বলে আপনি সুভাষচন্দ্র বোসের ভাইপো, আপনি তো কিচ্ছু বলেন না। তখন বাবা একটু বিরক্ত, বললেন এটা আবার বলার কি আছে, মানে ভাবখানা যে আমি মাথায় লাগিয়ে ঘুরে বেড়াবো যে আমি সুভাষ। আমি এটা ছোট উদাহরণ দিই, মানে অনেকেই হয়তো এটা জানেন না, যারা হয়তো এই অনুষ্ঠান দেখছেন, যে আমাদের এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন, এবং সম্পর্কে আপনার আমার ভাই হন, এবং Cousin, second হ্যাঁ কাজিন, এবং তার পরিচয় হচ্ছে, মানে আমি অমিত মিত্রের কথা বলছি। অমিত মিত্র, না আমি এটা দর্শকদের বলছি যে অমিত মিত্র তিনি বেলা বোস এবং পরবর্তীকালে বেলা মিত্র হয়েছিলেন, এবং ওনার বাবার নাম ছিল হরিদাস মিত্র, এবং হরিদাস মিত্র আবার তিনি আজাদিন ফৌজে ছিলেন। এবং এরকম বাবা মায়ের সন্তান, সেটা কিন্তু অমিত মিত্র কখনো বাইরে প্রচার খুব একটা করেননি, মানে আমরা কখনো শুনিনি ওনার মুখ থেকে যে উনি বলে না, এটা সেটা বলে না, তা বলে না, ও কিন্তু কখনো বলে না, মানে সেটা ভাঙিয়ে কখনো খাননি। না সেটাও করে না, সেটা করে না। কিন্তু আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড, আমার সঙ্গে ওর খুব সম্পর্কটা ভালো ছিল। ও প্রেসিডেন্সিতে পড়তো আর আমি ইউনিভার্সিটিতে পড়তাম। ওর আবার আমার স্বামীর দিক থেকে কি একটা ওদের রিলেশনশিপ আছে। তো কাজে ওর বাড়িটা আমার শ্বশুর বাড়িতে কাছে ছিল, প্রায় দিনই ও আসতো আর ভীষণ আমার সঙ্গে আড্ডা মারতো। কিন্তু উনি যখন মিনিস্টার হলেন কখনো বলেননি যে এইসব ব্যাপারগুলো নিয়ে? উনি যদিও ও একদম কারোর সঙ্গে মেশে না। একদিন শুধু আমার বাড়ি একটা দিন এসছে, সেদিন আমার বাবার 100 বছর ছিল। তো সব ফ্যামিলি মেম্বারে বললো আজকে তুমি প্লিজ জয়ন্তী ডে, অনেকদিন ধরে সবাই বলতে লাগলো যে তুমি 100 বছরটা করো। তো এখানে বাগানে করেছি, ও তো ওইখানে এই বাড়িটাতে থাকে। ও মাসি সব মানে খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে লোকেদের, হঠাৎ অমিত এসছে। তখন আমাকে চন্দ্র বলছে, এই আমার সঙ্গে তোমার সঙ্গে আলাপ আছে, তুমি একটু আলাপ করিয়ে দিও। তো আমি আর কি বলবো, আমি চুপ করে থাকছি। তখন এসছে, এসে চেঁচিয়ে আমাকে বলছে, জয়ন্তীদি আমি খালি বড় মামুর জন্য এসেছি, আমি আর কারোর জন্য আসিনি, বড় মামুর এটা হচ্ছে আমি তাই এসেছি। আচ্ছা, উনি পারিবারিক সম্পর্কের কারণে এসেছেন? কারণ হরিদাস মিত্র আর বেলা মিত্রর সঙ্গে আমার বাবা আমার সম্পর্কটা খুব ভালো ছিল। আচ্ছা। আর আমাদের ছোটবেলায় ওদের বাড়ি নিয়ে যেতেন, কাজে ওরা আমাদের সঙ্গে খুব মানে এই বেলা মিত্র, যার নামে বেলানগর অ্যাকচুয়ালি। বেলা পিসি কিন্তু খুব ব্রেভ মহিলা ছিলেন। বেলা পিসির সম্বন্ধে আমার তো নেতাজির সঙ্গে পরেও যুক্ত হয়েছিলেন, কথাবার্তা বলতেন টলতেন। আমি ওকে ওই সেই ইউনিফর্ম আজাদিনের পরেও দেখেছি সেই সব অবস্থা, মানে আপনি নিজের চোখে দেখেছেন? আচ্ছা, তখন মানে এটা কোন সময়ের কথা বলছেন? মানে মানে আমার ছোটবেলা, বেলা পিসি মারা গেছেন 19, মানে মানে ওনার সেই ইউনিফর্মগুলো রাখা ছিল, মানে উনি পরে ওই যখন ফাংশন নেতাজির জন্মদিন হতো না, প্রসেশনে উনি লিড টিট করতেন। মানে এটা হচ্ছে ওই বেঙ্গল ভলেন্টিয়ার্সের সময় যেগুলো ব্যবহার করেছিলেন সেইগুলোই? হ্যাঁ ছিল, উনি পরে দেখেছি আমি ওকে। দেখেছেন? হ্যাঁ। উনি কিছু বলতেন নেতাজি সম্পর্কে? না সেটা আমার মনে নেই, যদি বলেও থাকেন আমার মনে নেই, আমি নেহাতি ছোট। উনি যেদিন মারা গেলেন হঠাৎ সকালবেলা সবাই করে দেখলাম বাবা মা দৌড়ে বেরিয়ে চলে গেলেন, বলে বেলা মারা গেছে। তো আমরা একটু মানে শকড হলাম। আমি যখন ছোটই ছিলাম, আমি বোধহয় তখন ক্লাস 5-এ পড়ি, তো ভীষণই ছোট। আপনার সঙ্গে সুগত বোসের কেমন সম্পর্ক? একদম নেই। কেন? কারণ ওই বললাম না, যখন থেকে কাকাবাবু কংগ্রেস জয়েন করলেন তখন থেকে বাবা ভীষণ আপসেট হয়ে গেলেন। তো হয়ে গেলেন, তারপর ওরা মানে যখন নেতাজি ভবনের প্রোগ্রাম হতো, যতদিন আমরা উডবান পার্কে ছিলাম, কাকাবাবু একটা করে নেমন্তন্ন চিঠি পাঠাতেন, বাবা কোনোদিন ওর মধ্যে ইনভলভ হয়নি। সামহাউ মাই ফাদার বিকেম ভেরি অ্যালুফ অ্যাবাউট দ্য হোল থিং। কী জানি ভাইদের বোধহয় ওইসব ফটফটানি কোনো পছন্দ করতেন না, ভেরি ডিফারেন্ট টাইপ অফ আ পার্সন। বললাম না, বলতেন আমি কি বলে বেড়াবো। আর আমার কাকামণি যখন সেই ইলেকশনে নামলেন, সেই নেতাজির ভাইপো জিপে, আমরা দেখছি বাড়িতে একটা জিপ রয়েছে, উনি ইলেকশনের প্রচারে যাচ্ছেন, নেতাজির ভাইপো, নেতাজির ভ্রাতুষ্পুত্র এইসব করছেন।
বাবা এগুলো একদম পছন্দ করতেন না। হি ওয়াজ এ ভেরি মডেস্ট ম্যান, আর ভীষণ হাম্বল, একদম বলতেন না। আমি শুনেছি আপনার বাবা, এটার প্রসঙ্গটা আসছে কিন্তু তার আগে একটু জিজ্ঞেস করি যে আপনার বাবা নেতাজির সঙ্গে এমিলি শঙ্করের কোনো সম্পর্ক আছে কি না, মানে বৈবাহিক সম্পর্ক রয়েছে কি না, এই ব্যাপারে আপনার দাদু একবার আপনার বাবাকে জিজ্ঞেস করেছিলেন, তাই কি? করেছিলেন। এবং বাবা তো আমেরিকা ভালো মতন চিনতেন, ভালোই চিনতেন এমিলিকে। হ্যাঁ, এবং নেতাজি নিজে বেরোতেন না, বেশিরভাগ সারাদিন ডিকটেশন দিয়ে টিয়ে বাবাকে নাকি বলতেন তুমি একবার যাও, একটু ওকে নিয়ে যাও, কফি টফি খাইয়ে আনো, একটু ও সারাদিন কাজ করেছে বলেছেন। তো বাবা ওকে নিয়ে কফি খেতে, মানে এমিলি নাকি নাচতে ভালোবাসতো, ওরা তো খুব বলরুম ডান্সিং জানে। তো বাবা এমনি বেসিক্যালি লাজুক সিম্পল বলছে, এমিলি আমি তোমাকে নাচ টাচ করতে পারবো না, মানে নাচ তোমার সঙ্গে আমি পারবো না করতে, মানে আমি জানি না, মানে নাচ ফাচ কেন নেই। আপনার দাদু কি জিজ্ঞেস করেছিলেন ওনাকে, মানে আপনার বাবাকে? বলেছিলেন ডেকে যে মানে এটা ঠিক যে দাদাভাই ভীষণ নাকি অভিভূত হয়ে গেছিলেন, মানে প্রথমটা বিশ্বাস করতে চাননি, চিঠিটা পেয়েছিলেন কিন্তু ভালো মানে ওনার লাগে। বিয়ের ব্যাপার বলছেন? হ্যাঁ, উনি বোধহয় ঠিক ভাবতে পারেননি, কারণ জিনিসটা তো লুকোনোই ছিল। উনি চিনতেন তো, আগেই চিনতেন, মানে সেটা ছবিও দেখেছি আমরা। সেটা পরের ছবি যদিও। হ্যাঁ পরের ছবি হবে, কিন্তু ওই যখন ইন্ডিয়ান স্ট্রাগলটা লিখছেন তখন উনি তো সব ডিকটেটর করতেন, উনি সব লিখতেন। তখনকার দিনে বোধ হয় এত তো গ্যাজেট ছিল না যে সব রেকর্ডেড হয়ে যাবে, কাজেই ওই সেক্রেটারি দরকার হয়েছিল, তো উনি সারাদিন ধরে ও মানে ডিকটেশন নিতেন এবং সেগুলো লিখতেন, আর উনি ইংরেজি জানতেন বলে ওকে উনি চুজ করেছে। তা এখন যাই হোক, সে এখন সেই সময় থেকে তার উপরে বলছিলেন বাবা কি জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ, আপনার বাবাকে বলেছেন যে তুমি কি মনে করো যে সুভাষ ওকে, উনি মজার করে বলতেন, বে করতে পারে, বে আচ্ছা, আচ্ছা। বে মানে বিয়ে না, বে করতে পারে। আগেকার দিন লোকের মজার মজার কথা বলতো না, বে করতে পারে। তো বাবা তখন নাকি বলেছেন যে যদি কাউকে অ্যাটল উনি করেন তাহলে ওকে করতেও পারেন। আমার কিরকম একটা নিজের ধারণা, এটা আমার প্রিজাম্পশন যে বাবা তো তখন একজন ইয়াং ম্যান না, বাবা বোধহয় 20 বা 21 বছর বয়স। স্বাভাবিক ইয়াং ছেলেরা তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবে, হয়তো বাবার মনে হয়েছিল যে কাকার একটু উইকনেস হচ্ছে ওর উপর, হয়তো মনে হয়েছিল, তাই জন্য। কিন্তু এইসব কথা বাবা মানে ফিরে এসেও কখনো উচ্চারণও করেন। এটা আপনি কোথা থেকে জানলেন যে দাদু জিজ্ঞেস করেছিলেন বাবাকে? ওটা মার কাছেই শুনেছি আমি, আচ্ছা। মাই বলেছেন। কিন্তু আপনাদের পরিবার যে দাবিটা করেছিল বা কংগ্রেস যেটা দাবি করেছিল, সেই চিঠিটা যেটা আপনার মানে শরৎ বোসকে লেখা, মেজদাদাকে লেখা, সুভাষচন্দ্রের, সেই চিঠি আপনি কখনো দেখেছেন? চিঠিটা বোধ হয় নেতাজি ভবনে। না, আপনি কখনো দেখেছেন? হ্যাঁ, চিঠিটা দেখেছি, কিন্তু আমার খুব এক্স্যাক্ট চিঠিটার কথাগুলো সবটা মনে নেই। কিছুটা মনে আছে, লিখেছেন মেজদাদা আমি আমি এখানে বিবাহ করিয়াছি ভালোবাসায়, আমার একটি কন্যা জন্মিয়াছে, কিন্তু আমি তো এখান থেকে চলে যাচ্ছি, যদি তোমার সঙ্গে এদের কোনো দিন দেখা হয় তাহলে তুমি আমার প্রতি যেরকম স্নেহ করিতে ভালোবাসায়, তুমি এদের উপরেও সেরকম স্নেহের দৃষ্টি রাখিবে যদি তোমার সঙ্গে কোনো দিন দেখা হয়। কিন্তু এমএলএকে বলেছেন মেজদার হাতে তুমি এই চিঠিটা রেখে। আমার একটা প্রশ্ন, যে এটা আমার প্রশ্ন, আমি সন্দেহ কিনা জানি না, যে সুভাষ বোস সম্পর্কে এত উদাসীনতা কংগ্রেসের, সেই সুভাষ বোসের পরিবারকে ভাতা পাঠানো হতো কংগ্রেসের যে ফাইল 2015-এ বাইরে বেরিয়েছিল নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর, সেখানে দেখা যাচ্ছে যে সেখানে কংগ্রেসের প্যাডে সেখানে এমএলএ বা তার কন্যা অনিতাকে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে। মানে এটা কেন? মানে সুভাষচন্দ্র তো নিজে কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন, অন্য দল গঠন করেছিলেন, সেখানে সেই সুভাষচন্দ্রকে অপমান করে তাকে বের করে দেওয়া, তাহলে তার পরিবার নিয়ে কংগ্রেস এত মাথা ব্যথা কেন? পরিবারের সঙ্গে সম্পর্কটা তো ছিল, যখন দাদাভাই মারা গেলেন নেহেরু কিন্তু বাড়িতে এসেছিল আমাদের বাড়িতে। মানে আপনি বলছেন এটা দাদা ভাইয়ের সম্পর্কের কারণেই নেহেরু? মানে এতবার আমাদের বাড়িতে এসেছে নেহেরু, থেকে গেছে দাদাভাই বেঁচে থাকতে, নেহেরু আর গান্ধী, হয়তো সেই একটা গ্র্যাটিটিউড ছিল যে একেবারে এদের ওইরকম করবো, মানে উপরে দেখানো যে আমি ভদ্রতা করছি, আমার ভদ্রতা। নেহেরু কিন্তু এসেছিল মারা যাওয়ার পর আমাদের বাড়িতে সেদিন, মানে অসম্ভব ভিড়। আর আমি তো তখন মারা যাওয়া বলতে মানে আপনার শরৎ বোসের মৃত্যুর সময় মারা যাওয়ার পর। আপনি দেখেছেন নেহেরুকে? হ্যাঁ, আমি দেখেছি। মনে আছে?
একটু মনে আছে, ওই একদম বসার ঘরে মেন চেয়ারেও বসেছিল, মনে আছে। আর তার কাকামণির মাথা ন্যাড়া। গান্ধীজিকে দেখেছেন কখনো? কে, আমি? না, গান্ধী গান্ধীজি কখনো আপনার সময় আসেননি? না, গান্ধীজি আরো আগে, আগে এসেছিলেন? অনেক আগে, বেশ আগে। ও গান্ধীজি আসেন বাবার কাছে, গান্ধীজির গল্পটা শুনেছি। বাবার সাথে কেমন সম্পর্ক ছিল গান্ধীজির? বাবার মুশকিল ছিল, বাবা ছবি তুলতে ভালোবাসতেন। গান্ধীর ছবি, তখন তো গান্ধী গান্ধী ভীষণ ব্যাপার। তো তিনতলাতে সব ছেলেরা থাকতো আর কি। বাবার তখন বোধহয় বিয়েতে হয়নি, কিন্তু বাবা বোধহয় ক্যামেরা ম্যামেরা নিয়ে ছবি তুলতে গেছেন। গান্ধী নাকি ভীষণ ছুটে গেছেন। বাবা খালি বলছে খুব এক্সেন্ট্রিক ছিল, সে নাকি রেগে মেগে বাথরুমে ঢুকে গেছে, মানে ছবি তুলতে দেবে না। আপনার বাবা শুনেছি অ্যাডলফ হিটলার তার সঙ্গেও মানে এমন একটা বিহেভ করেছিলেন, সেটা নাকি হিটলার সেটা নোটিস করেছিলেন? হ্যাঁ, সে বাবার ওই বসে কফি টফি খেতেন। আপনার বাবা সেই সময় জার্মানিতে পড়াশোনা করছেন? হ্যাঁ, তো তখন সব ছেলেরা নাকি, ন্যাচারালি তখনকার দিনে এটা জার্মান কোন সালটা? 30s-এ? 30s-এ, তখন মানে নাৎসিরা উঠছে, তখনও হিটলার আসেনি। হিটলার যখন এসছে তখন, কারণ আমি একদিন বাবাকে জিজ্ঞেস করেছিলাম, আমার মিউনিকটা খুব ভালো লেগেছিল, গেছিলাম ওই ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম, মানে মেলির সঙ্গে। তখন আমার ভালো লেগেছে। আমি বললাম, আপনি এতদিন ওখানে পড়াশোনা করলেন, ওখানে থাকলেন না কেন? তো বললেন, ওরে বাবা, ওখানে থাকবো? তখন তো যুদ্ধ আসছে, নাৎসিরা উঠছে, ওরে বাবারে, ওখানে আর মানে থাকার কোনো প্রশ্ন নেই। বাবারা মানে দেশ ছেড়ে যাবার লোক ছিলেন তো না। কি ঘটনাটা ঘটেছিল? মানে ওই ঘটনাটা একটু বলুন, যেটার জন্য অ্যাডলফ হিটলার আপনার বাবার খোঁজ নিয়েছিলেন। হ্যাঁ, মানে ঘটনা ঘটতেছিল, সব ছেলেরা হার হিটলার করে দাঁড়িয়ে যেত স্টুডেন্টরা। মানে হিটলার তখন পাওয়ারফুল হচ্ছে আর কি, হবার পথে, নিশ্চয়ই পপুলারিটি হচ্ছিল তার। তো তখন পপুলারিটি না হলে ওরা ডমিনেট করতে পারে পুরো জাতটা, তো একদম ভীষণভাবে পাওয়ারফুল হয়ে গেল। তো বাবা নাকি বসে থাকতেন, উঠতেন না। হার হিটলারও বলতেন না, বসে থাকতেন, ওই কফি খাচ্ছেন, বসে আছেন, দেখতে পাচ্ছেন না। তো তাতে নাকি হিটলার জিজ্ঞেস করেছে, ওই ছেলেটা কে, মানে আমি আসি, ও তো ওঠে না, মানে আমাকে সম্মান দেখায় না। তো তারাও বুঝেছে, তারা বলছে না, ও একটা ইন্ডিয়ান স্টুডেন্ট, পড়াশোনা করতে এসছে এখানে। ওকে। হ্যাঁ, আর কিছু না। আপনার বাবা এবং সুভাষচন্দ্র কত বছর একসঙ্গে জার্মানিতে ছিলেন? সুভাষচন্দ্র তো ফিরে এলেন, উনি ফিরলেন কবে, 1936-এ বোধ হয় ফিরলেন। বাবা ফিরেছেন, বাবার 19 বছরে গেছেন, বাবা বোধ হয় 1937-এ ফিরেছে। তখন মাঝখানে বেশ কটা বছর একসঙ্গে ছিলেন মা? হ্যাঁ, অনেকদিন। অনেকদিন একসঙ্গে ছিলেন। ওই যে সব বাবার সব ছবিগুলো আছে না, ওই হসপিটালে গেলেন, অপারেশন হলো, সেসব বাবাই রিসিভ করেছিলেন ওকে। সেই সময় ছবি আপনার কাছে আছে হ্যাঁ, আছে, নেতাজির সঙ্গে? একটু খুলতে হবে। আমি দেখাচ্ছি পরে, দর্শকরা নিশ্চয়ই দেখতে চাইবেন, সেগুলো আমরা দেখাবো। সেই নেতাজির সঙ্গেই ছবি রয়েছেন সেই সময়? হ্যাঁ, আচ্ছা। তো মানে ধরুন, বাবাই তুলতেন ওই সব ছবি, সেই নার্সের সঙ্গে, ডাক্তারের দুজন নার্স দাঁড়িয়ে আছে। আচ্ছা, ছবিগুলো একটু খারাপ লেগেছে। মানে সেই সময় এমিলি সেঙ্কেলকেও আপনার বাবা দেখেছিলেন, এবং আপনার বাবার সঙ্গে ছবি আছে এমিলি সেঙ্কেলের? না, বাবার সঙ্গে ছবি নেই। কাকামণির সঙ্গে আছে, বাবার সঙ্গে ছবি নেই। কাকামণি বোধহয় পরে, যখন দাদাভাই জানতে পেরেছেন, বা কাকামণি তো পরে গেছেন, যখন মানে নেতাজি চলে গেলেন, কাকামণি তখন ছিলেন না। তবে আমি যতটুকু জানি, মানে মেজো কাকাকে উনি নিতেন না, তার কারণ ভীষণ কথা বলতেন উনি। মানে এই যে অন্তর্ধানটা হয়েছিল মহানিষ্ক্রমণ, সেটাও কাকামণি থাকলেও ওটা উনি কাকামণিকে চুজ করতেন না, কারণ কাকামণি ভীষণ টকেটিভ ছিলেন, অনেক কথা বলতেন। এটা কার কথা বলছেন? মানে মেজো কাকা উমেয়নাথ বোস, চন্দ্রর বাবা, আচ্ছা। উনি ভীষণ টকেটিভ। আর নেতাজি মানে যারা কথা বলবে কম, তার সেরকম লোককেই। এবার বাবাকে তো উনি দেখার অনেক সুযোগ পেয়েছিলেন না, বাবার সঙ্গে। আপনার বাবাকে নেননি, আপনি আগে ইন্টারভিউতে বলেছিলেন, কারণ আপনার বাবা তখন সবে মাত্র বিয়ে হয়েছে এবং আপনার ঠাকুমা বারণ করেছিলেন। মানে শরৎ বোস বলেছিলেন যে একটুখানি কথা বলে নাও বৌদির সঙ্গে। বলো, কারণ তুমি আমার ছেলেকে ঠিক, নিয়ে যাবে এটা শুনেছিলাম। পথে। সেটা মানে দাদা ভাইয়েরও বোধহয় একটু মনে হয়েছিল যে ছেলের বিয়ে হয়েছে সবে সবে, এই ছেলেকে তুমি এরম পথে নিয়ে যাচ্ছ, যদি ধরে পুলিশ তাহলে তো মুশকিল হয়ে যাবে। আচ্ছা, এইখানে একটা থিওরি, অনেকেই বলেন যে শিশির বোস মিথ্যে কথা বলেছেন, এগুলো এমনি আপনি আগে বলেছেন আমাকে, এর আগে আমাকে বলেছেন, কিন্তু
আপনার কাছে এর কোনো বেসিক কোনো লজিক আছে? কারণ আপনি বারবার বলছেন যে বিজু কাকাও এটা বলেছেন বা আপনার পরিবারের লোকরা এটা। রিজু কাকা বলেনি, রিজু কাকা তো ছিল দলে। হ্যাঁ বলছেন, উনিও বলছেন যে এটা হয়েছিল। হ্যাঁ, রিজু কাকা তো দলে ছিলেন। মানে একা আপনি বলছেন তাহলে একা শিশির বোস না মিথ্যে কথা বলছেন না, তাহলে তো সবাই মিথ্যে কথা না, বলছে। রিজু কাকা তো ছিলেন, ভালো মতন দলে ছিলেন। রিজু কাকাকে উনি নিতে পারেনি, রিজু কাকাকে উনি খুব ভালোবাসতেন। রিজু কাকা ফরওয়ার্ড ব্লক করতো, রিজু কাকার উপর চোখ পড়ে যাবে, তাই জন্যে রিজু কাকাকে উনি বিরক্ত করতে চাননি। আর তার মধ্যে রিজু কাকা বড় ভাই, দুজন ভাই ওরা। রিজু কাকার বড় ভাইয়ের শরীরটা ভালো ছিল না, তাই জন্যে মানে বড় দাদা ভাইয়ের দুজন ছেলে, গণেশ কাকা আর রিজু কাকা। তো গণেশ কাকার শরীরটা নাকি ওটা ছোটো থেকেই উইক ছিল নাকি আমি জানি না, মানে সে খুব একটা খাটাখাটি করতে পারতো না। অনেক সময় হয় না কোনো অসুখ বসুখ থাকে, কি ঠিক ছিল আমি জানি না, কেউ কখনো বলেনি। তো তো অকালে মারা গেল। না, আমি একটা এই প্রসঙ্গে যেটা জানতে চাইছিলাম যে কোথাও কি আপনার মনে হয় যে শিশির বোস এই গোটা ব্যাপারটা নিজের দিকে সম্পূর্ণ নিজেকে নায়ক বানিয়েছিলেন বলেই অনেক মানুষ খেপে গেছিলেন এবং তারা পরবর্তীকালে উনি তো বলেননি কিছু, তাদের নাম বলেননি? না উনি তো কারোর কথাই বিশ্বাস আরও অনেকে করেননি। ছিলেন। অনেকে মানে ইলার কথাটা বলেছেন, ইলা পিসি, ওটা তো ইলা পিসি মারা গেছে, ইলা পিসি তার কিছু করতে পারে। উনি কি অনেক কম বয়সে মারা গেছেন? বড্ড কম বয়সে বেচারা মারা গেছে। মারই বয়সী ছিল, বিয়ে বিয়ে হলো তারপর মারা গেল। তো কোন সালে মারা গেছে আমি জানি না, মানে রাধারী চলে যাবার পরে ওর বিয়ে হয়েছিল, তারপরে যাই হোক, মানে আমি সে প্রসঙ্গে যাচ্ছি, তার আগে একটু অন্য প্রসঙ্গে আসি যে আপনি ভিয়েনা গিয়েছেন, আমি যেটা আপনি এর আগেও বলেছেন, এবং আপনি না ঠিক যায়নি, ওই আনিটা যেখানে থাকে আউসবুক ওখানে গেছি। ওনার সাথে সেইখানে দেখা হয়েছিল এমিলির সঙ্গে। গেছিলাম, আচ্ছা। আন্টি আমার থাকতেন ভিয়েনাতে, উনি আমার ওখানে এসেছিলেন। হ্যাঁ, আমি খবর দিয়েছিলাম যে আমরা আপনি যাবো। যাচ্ছেন। আচ্ছা, কারণ আমার হাজবেন্ডের মনে হয়েছিল যে তোমরা তো নেতাজিকে নিয়ে এত হই হই করো, কিন্তু এই যে ভদ্রমহিলা কিন্তু তার সারা লাইফে কিছু পেলেন না, ওই তোর ওই স্মৃতিটা নিয়ে রইলেন। বাট আমার মনে হয় একবার আমরা ওর সঙ্গে দেখা করবো। আচ্ছা, আপনি কখনো ওনার সাথে সাক্ষাৎকারে জিজ্ঞেস করেছেন যে আপনাদের বিয়ে হয়েছিল কিনা? সেটা ঠিক করতে পারিনি, কিন্তু যেদিন হলো মানে 3 দিন ছিলাম ওদের সঙ্গে, তো ওদের তো আবার সে ইউরোপিয়ানদের তো ডিনার খাওয়াটা খুব কায়দার। তো আমাকে বললো কি, আমি এমনি একটা শাড়ি টাড়ি পরেছিলাম, সাধারণ শাড়ি। তো সকালবেলা, তারপরে বিকেলে বললো আমরা ডিনার খাবো, আনিটা তোমার জন্য রান্না টান্না করছে, উনিও রান্নাঘরে কী সব কাজ টাজ করছিলেন। তো বলে তুমি যাও একটু রেস্ট করে এসো। তা আমি একটু অবাক হয়ে গেছি, ড্রেস করে আসবো আবার কী রে বাবা। তখন ও বললো না, এটা ইউরোপিয়ান রীতি, ওরা ডিনার সময় ভালো করে ডিনার খায়, আর ওরা মানে বেশ একটু সেজে গুজে খায়, তুমি একটু ভালো শাড়ি টাড়ি পরে নাও। তো আমি গিয়ে আমাদের ঘরে যেখানে ছিলাম, তো ওদের সঙ্গেই ছিলাম, তো আমি আবার তাড়াতাড়ি শাড়ি টাড়ি বার করে পরলাম। তারপর আমি নিচে এসেছি, এসে দেখি আন্টি বসে আছেন, আমরা ওকে সবাই আন্টি বলে, তো আমরাও কি বলবো, ঠাকুমা মাকুমা তো বুঝবেও না, তো ওকে সবাই আন্টি বলে, তো আমরাও আন্টি বলি। তো উনি বসে আছেন, একটা কালো রঙের সুন্দর একটা শাড়ি পরেছেন, সে পুরোনো দিনের একটা জর্জেট পরে বসে আছেন। আমার একটা ঘোমটা দিয়েছেন করে, মানে ইন্ডিয়ান বউয়ের মতো বসে আছে। তো আমার ভীষণ মজা লেগেছে। আমি ও বাবা, তুমি আন্টি শাড়ি পরেছো, আবার আমার ঘোমটা দিয়েছো? বলে হ্যাঁ, তোমাদের তো দেশে তা ঘোমটা এটা তো করার নিয়ম। তা আমি, আমার জন্য তোমাকে ওটা করতে হবে না, তুমি কমফর্টেবলি বসো। তখন আমাকে বলছে আচ্ছা বলো দেখিনি, তুমি বলো তো, আমাকে বেশ মজা করে বলছে। আমি পাশে বসেছি, তুমি বলো তো যে এই শাড়িটা আমায় কে দিয়েছে। তা আমি বললাম তোমার কাছে কত লোক দেখা করতে আসে, কে দিয়েছে আমি কি করে বলবো, তা আমার পক্ষে মুশকিল বলা, তুমি এরকম একটা প্রশ্ন করছো। তখন বলছে এটা তোমার দাদু দিয়েছে। ঠিক মনে হলো যেন সে নতুন বউ যেমন লাজুক লাজুক করে বলে সেরকম। তারপর খানিকক্ষণ বক বক করতে করতে বললো তুমি মেয়েটা ভালো আছে। আমরা তুমি বাংলায়? তুমি বাংলা জানো? বললো আমায় একটু একটু শিখিয়েছিল তোমার দাদু। এবং নেতাজির সঙ্গে যে ওনার দেখা হয়েছে, দীর্ঘদিন ওনার সঙ্গে যোগাযোগ ছিল কর্মসূত্রে, মানে এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই, কোনো সন্দেহ নেই, বাংলা শেখাটা কোনো অস্বাভাবিক কিছু নয়। কিন্তু বোস পরিবারের কাছে সত্যি কথা বলতে নেতাজি এবং অনিতা, মানে তার যে কন্যা, এমনকি এমিলি যে তার স্ত্রী, এর কোনো প্রমাণ তো নেই সেই অর্থে, মানে যেটাকে আমরা বলি যে প্রমাণ, অকাট্য প্রমাণ। না, সেটা কি করে হবে, কারণ ওই সময় তো নিয়ম একটা ছিল যে জার্মান সিটিজেন হলে হিটলার উঠছে তখন,
আর উনি যখন চলে গেছেন তারপর তো হিটলারেরই রাজত্ব, মানে বাট আপনি কি বিলিভ করেন যে অনিতা পাফ বোস সুভাষচন্দ্রেরই মেয়ে? হ্যাঁ, আমরা তো বিশ্বাস করি, কিন্তু দাদাভাই তো বিশ্বাস করেছেন। আমরা নাচি, আমার ঠাকুরদাদা একজন খুবই সরি বিচক্ষণ লয়ার ছিলেন। আপনি মনে করেন যে শরৎ বোস মনে করতেন বলেই আপনি মনে করেন, হ্যাঁ, সেটা ঠিক। নাকি আর অন্য কোনো লজিক আছে? এরকম দাদাভাই নাকি প্লেন থেকে নেমেছেন, তখনকার দিনে তো অত রেস্ট্রিকশন ছিল না, ও নাকি দৌড়ে দৌড়ে গেছে ড্যাডি ড্যাডি বলে দাদাভাইকে দেখে। চেহারার মিল ছিল তো, ওর বাড়িতে তো ওর মানে যাচ্ছে ছবি ছিল। আপনাকে এমিলি সেনকেল অন্য কিছু কখনো কিছু বলেননি যে উনি কোথায় আছেন বা এইসব কিছু উনি জানতেন কখনো? না, আমি বলেছিলাম যে তুমি কি কোনো খবর টবর পেয়েছো? বললো না, সেই যে চলে গেছে তারপর তার আমি কিছু খবর পাইনি। আর আমার বক্তব্য হচ্ছে যে ওনার সাথে লাস্ট কবে দেখা হয়েছে এই বিষয়ে কিছু মেনশন করেছিলেন? ওই শেষ যখন চলে গেলেন তখন উনি ছিলেন, ওর বেবি হয়েছে, ওই আনিটা ছোট্ট তো। অনিতা পাফ বোসের জন্ম হয়েছে কোন সালে? ওর জন্ম হয়েছে 42, ও আমার থেকে 42-তে। আচ্ছা, নভেম্বর মানে মাসে। ওয়ার্ল্ড ওয়ার যখন চলছে তখন তো মানে তার আগেই সুভাষচন্দ্রের সঙ্গে দেখা হয়েছে, তারপর তো দেখা হয়নি। না, আর যখন বেবি হয়েছে ও বোধহয় মা কোথায় একটা অন্য জায়গায় থাকতেন, আর উনিও থাকতেন অন্য জায়গায়। উনি নাকি চিঠি লিখে বলেছিলেন তুমি একবার এসো, আমি চলে ওনাকে যাচ্ছি। টর্চার করা হয়েছে এমন কোনো কথা কখনো মেনশন করেছেন? না, সেটা বলেননি, কিন্তু বলেছেন ওই চিঠিটা লুকিয়ে রাখবে। তো আমি, এটা মাই গল্প করেছেন যে উনি জুতোর তলায় লুকিয়ে রেখেছেন। এটা মা কোথা থেকে জানলেন? বাবা বলেছেন, বাবাকে উনি আপনার বাবা বলেছেন? চিঠিপত্র হতো। তাই? এমন কোনো চিঠি আছে আপনার কাছে বাবাকে লেখা এরকম কিছু আফটার সুভাষচন্দ্র's ডিসঅ্যাপিয়ারেন্স? না, বাবার সঙ্গে জার্মান ভাষায় সব চিঠি লিখতেন। আপনার বাবা কখনো মেনশন করেননি এই বিষয়ে যে এমএলই অ্যান্ড সুভাষচন্দ্র মানে ব্যাপারটা নিয়ে কখনো? বাবা এইসব নিয়ে একদম আমাদের সঙ্গে ডিসকাস করতেন না। আপনার কাছে কি এমন কোনো চিঠি আছে যেগুলো পরবর্তীকালে জার্মান ভাষা যারা পড়তে জানে তারা খুঁজে বের করতে না, পারে? বাবা কোথায় দিয়েছেন জানি না। দিয়ে দিয়েছেন সমস্ত কিছু? না, দেননি মনে হয়, সেগুলো জানি না কাকাবাবুকে দিয়েছেন কিনা। তো এগুলো কি নেতাজি রিসার্চ ব্যুরোতে আছে? জিনিস দিয়েছেন বাবা, ওই যে যখন ওই আসছিলেন না মানে সাবমেরিনে, তো সে একজন জার্মান লোক নিয়ে আসছিল। সামহাও সেই জার্মান লোকটির সঙ্গে বাবার পরিচয় হয়। বাবা পরেও জার্মানিতে গেছেন, ওই রাউরকেলা থেকে, মানে বাবা জার্মান বলতে ওটা জার্মান কোলাবোরেশনে হয়েছিল। তো তো বাবাকে জার্মানি যেতে হয়েছিল ওইসব কাজকর্মের ব্যাপারে। তো সে তখন বাবাকে ওই ছবিটা দেয়, প্রথম ছবিটা ওই মানে ওই সুভাষচন্দ্র বোসের, আবিদ হাসানের সঙ্গে যেটা? হ্যাঁ, সাবমেরিনের ছবিটা বাবাকে দেয়। তো বাবা বললেন আমি রাখবো না, আমি শিশিরকে দিয়ে দিই। আচ্ছা, ওই যে ছবিটা নেতাজি খালি গায়ে বা হ্যাঁ, বোধহয় দাড়িয়ালা টুপি পরা ছবিটা হ্যাঁ, সম্ভবত একটা ছবি, সেটা ওইটা বোধহয় আপনার প্রথম বাবাই ছবি। নিয়ে এসেছিলেন? হ্যাঁ, বাবাকেই দিয়েছিল ওই জার্মান ভদ্রলোক। তো বাবা বললেন আমি কেন রাখবো, শিশির ওখানে ওই করছে, এক্সিবিশন করছে, লোকে দেখবে। তো মা খালি বলছে তুমি ওই ছবিটা দিয়ে দিলে, ছবিটা একটা কপি করে রাখলে পারতে। বললেন, তো বাবা বললেন আমার কাছে তো পার্সোনাল হয়ে আপনার যাবে। বাবা তোলা একটা ছবি আমরা এই মুহূর্তে যারা দর্শকদের দেখাচ্ছি, এই যে সামনেই রাখা রয়েছে, এই ছবিটা কোথায় তোলা? এটা জার্মানিতে তোলা। জার্মানিতে তোলা। আপনার বাবা অনেক ছবি তুলেছেন নেতাজির। অনেক। আচ্ছা, অনেকেই প্রশ্ন করেন যে নেতাজির এত ছবি কে তুলতেন, মানে বিভিন্ন সময় নেতাজির বিভিন্ন ছবি উঠেছে, ওয়ার্ল্ড ওয়ারের সময়টা আমরা বুঝতে পারছি, কিন্তু তার আগেও মানে এটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে যে এত ছবি নেতাজির কে তুলেছেন? না, একটি ছেলে আছে, সে না মাঝে মাঝে ছবিগুলো পাঠায়, আমি তাকে লিখেছিলাম। আপনার বাবা কি প্রচুর ছবি তুলেছেন তার মধ্যে? বুলগেরিয়ান ছেলে কি আপনাকে পাঠায়? এলিয়া আসলাম, হ্যাঁ, আমার ফেসবুকে অনেক ছবি আসে। মানে সে কি অন্য কোনো সোর্স থেকে পাঠাচ্ছে না তার কাছে নতুন? না, সে বলছে, আমি বললাম তুমি এই ছবিগুলো, আমি তাকে প্রশ্ন করেছিলাম, ওই কমেন্ট বক্স থাকে না ফেসবুকে, তা আমি বললাম তুমি এইসব ছবি কোত্থেকে পাচ্ছ? তখন ও বললো ডিফারেন্ট লাইব্রেরিতে খোঁজ করে আমি পাচ্ছি। ওকে ওকে ওকে। হ্যাঁ, তো সে মানে বুলগেরিয়ান ছেলে। আচ্ছা, একটা বিষয়, আপনি পরবর্তীকালে আপনার পরিবারের মধ্যেই কোণঠাসা হয়েছিলেন শুধুমাত্র ভগবানজি প্রসঙ্গ যখন এলো। আচ্ছা, এই ভগবানজি তো বিভিন্ন ব্যক্তিত্ব দ্বারা দাবি করেন তিনি বিবাহের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছিলেন। হ্যাঁ, কিন্তু ওনার স্বীকার করার উপায় ছিল না, কারণ যেভাবে জার্মানিতে দেখে এসেছিলেন, ওরা জানতে পারলে তো ওকে। তারপরে কি হয়েছিল? ইন্ডিয়াতে ফেরার পর বললে কি সমস্যা? ইন্ডিয়াতে ফিরে পড়ে না, তখন
ওর যারা মানে ফলোয়ার্স ছিল, উনি না ভীষণ মানে অনেক ব্যাপারে অনেক মডার্ন ছিলেন, ওর আউটলুকটা অনেক মডার্ন ছিল। উনি আমার বাবাকে চিঠি লিখছেন, আমি এরকম অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি মানে নিজে পছন্দ করে বিয়ে। সেটা কি চিঠিতে আপনি দেখেছেন? চিঠি আছে, সেটা কিন্তু আছে এখনো? ওই বইটাতে নেই, বাবার যেটা চিঠির বই, মাই আঙ্কেল নেতাজি না। আচ্ছা, মানে তার মধ্যে একটা মেনশন রয়েছে। হ্যাঁ, তার মধ্যে লিখেছেন। কিন্তু আপনার কি মনে হয় তাহলে? বাবাকে উপদেশ দিচ্ছেন, বাবা জিজ্ঞেস করছেন মাকে যখন চয়েস হচ্ছে, বাবাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ। তাহলে গুমনামি বাবা ডিনাই করলেন কেন ব্যাপারগুলো, মানে ভগবানজি ডিনাই করলেন কেন? ডিনাই করলেন তার কারণ উনি ভাবলেন, আমার মনে হয় উনি তো বলছেন না, সময় নয় বলছেন আমি ওই অনেকে বলে না যে গুমনামি বাবা মিথ্যে কথা বলেন না, ওটা ভুল কথা, গুমনামি বাবা মিথ্যে কথা বলেন। এটা তো আপনার পারসেপশন। এটা আমার পারসেপশন। কেন জানেন? কারণ উনি মিথ্যে কথা না বললে লুকিয়ে হিডেন হয়ে থাকবেন কি করে? মিথ্যে কথা না বলে তো ওর উপায় ছিল না, মিথ্যে কথা তো বলতেই হবে। কোনদিন বলতে পেরেছেন বিবাহ লুকিয়ে লাভটা কি ছিল? আমি নেতাজি বলতে তো আচ্ছা, পারেন। মানে উনি অ্যাকচুয়ালি চাননি ওনার পরিচয়টা নেতাজি হিসেবে দিতে, এটাই বলতে চাইছেন? উনি চাননি। আর বিয়ে টিয়ে নিয়ে বললে আমার মনে হয় আরও ঝামেলা হতো। উনি বোধহয় ভেবেছেন যে বাবা ওরা যেমন আছে থাক, কারণ আমি তো ওইসব আর ফিরে যাব না ওই সংসারে। একটা কথা ঠিক, উনি তো যেমন আমার মেয়ে একটা প্রশ্ন করলো, বললো আচ্ছা উনি কেন জার্মানি ফিরে গেলেন না, ওখানে বউ মেয়ে ছিল, মানে ও ভাবছে ফ্রম ফ্যামিলি পয়েন্ট অফ ভিউ। উনি কী করে যাবেন ওখানে ফেরত? ওখানে গিয়ে উনি কী করবেন? উনি তো সব ছেড়েই চলে গেছেন, উনি তো জানতেন যে আমি বাঁচতে না পারি, কোনো দিন হয়তো আমি ফিরতেই পারবো না। এবং এমিলকে তো বলেও গেছিলেন যে মানে আমি যে পথে যাচ্ছি আমি নাও ফিরতে পারি। এমিলি তো জেনে শুনে তাকে বিয়ে করেছিল। অনিতা পাপ বোসকে নিয়ে অনেকে বলেন যে সুভাষচন্দ্রের মতন দেখতে হুবহু, এবং যত বয়স বেড়েছে ওনাকে বাবার মতনই অনেকটা, মানে সবাই বলেন চেহারার মিল আছে। এবং এই চেহারার মিলটা কি আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার? হ্যাঁ, দাদা ভাইয়ের তো চেহারার মিল দেখেই বিশ্বাস করেছেন, প্রথমটা তো করেনি, তারপর তো নিজে গেলেন। আমার একটা প্রশ্ন, আপনাদের পরিবারের সাথে এমিলি সেঙ্কেলের কাদের কাদের সাথে আলাপ ছিল? আচ্ছা, দাদা ভাই যখন গেলেন তখন কাকাবাবু, এটা কেন উনি করেছিলেন আমি জানি না, কাকাবাবু। দিদি, একটা প্রশ্ন আমার মাথায় বারবার জাগে যে আপনাদের পরিবারকে নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আপনাদের পরিবার নেতাজির পরিবার, তা সত্ত্বেও এত প্রশ্ন নেতাজির পরিবারকে নিয়ে, বিশেষ করে রাজনীতিতে আসা, এবং রাজনীতিতে আসার পর নেতাজি সংক্রান্ত বিষয়ে যখন এত কিছু বেরিয়ে এসছেন। আমরা কদিন আগেও দেখেছিলাম, কিছু বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তখন সুগত বসু সাংসদ, যে সুগতদা যাই বলুক না কেন আমি বিশ্বাস করি ওনার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি। আমরা পরবর্তীকালে দেখলাম গুমনামি যখন রিলিজ করেছিল সেই সময় একটি বৈদ্যুতিন মাধ্যমে সেখানে যেভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সৃজিত মুখার্জিকে আক্রমণ করেছিলেন সুগত বসু, কোথাও কি আপনার মনে হয় যে এই ওনাদের এই মানসিকতাটা যে নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এটা প্রমাণ করাটাই উদ্দেশ্য সারা জীবন ধরে? হ্যাঁ, সেটা, কারণ ও তো লিখেছে, একটা বই লিখেছে, হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট। তো ওই বইটা যখন বেরোলো, আমার পিসিমা রাগ করবেন, ও আমি পয়সা দিয়ে কিনবো না, মানে খুব চটে গেছেন দেখলাম। তারপরে আমি ভাবলাম যে কিনবো না বলে তো তাহলে কী হয়েছে জানতে পারবো না। আমি ওই আমার ক্লাবের লাইব্রেরিতে যাই, গিয়ে দেখলাম বইটা রেখেছে ওরা, তো আমি বইটা পড়ে নিলাম। তো তাতে লিখেছে যে মানে প্লেন ক্র্যাশটা হয়েছে। প্লেন ক্র্যাশটা বলবে, ওরা তো কংগ্রেস না, ওরা তো কংগ্রেস, আচ্ছা, কংগ্রেসের জন্যই বলবে, সেইটাই তো মানে আমার বাবার মানে কি। নেতাজি ভবন যখন তৈরি হলো, মানে তো এটা তো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডিং তৈরি হয়েছে তো বহুকাল। না, মানে বলছি রিসার্চ ব্যুরো যখন তৈরি হলো, মানে আমি নেতাজি ভবন নয়, নেতাজি রিসার্চ ব্যুরো, তো এটা তো একটা হিউজ ফান্ডিং ছিল, মানে যেটার জন্য নেতাজি রিসার্চ ব্যুরোতে কোনো ফান্ডিং ছিল না, টাকা ছিল না তখন। তখন আমি ওখানে রেগুলার যেতাম, কাকাবাবুই আমাকে নিয়ে যেতেন। ওই ফটোগ্রাফি এক্সিবিশন যখন হয়েছে সেইটা আমার খুব মনে পড়ে যায়। আমাকে বলেন চলো তুমি কাজ করবে, বাড়িতে বসে থাকতে হবে না, তুমি আমার সঙ্গে চলো। চলো, মানে উনি তো আমাদের ডাক্তারও ছিলেন, আমার সঙ্গে সম্পর্কটা মানে একসময় খুবই ভালো ছিল কাকাবাবুর। হ্যাঁ। আপনাদের কি জমি জমা সংক্রান্ত বিষয়ে সম্পর্ক খারাপ হয়? না, সম্পর্কটা খারাপ হলো এই যে নেতাজিকে নিয়েই তো হলো।
ওই নেতাজি বাড়ি ওই জমি টমিগুলো তো দেবেন না উনি। এই 3 ভাই বললো না যে আমরা ওটা ফেরত নিয়ে নেবো। আপনাদের জমি ছিল নেতাজি ভবনে? পেছনের জমিটা, পেছনে যেটা 10 কাঠা জমি, মানে আপনার বাবার? বাবার, কাকামণির, 4 ভাইয়ের। সেটা আপনার পাননি? সেটা দিল না ওরা, সেটার জন্য একটা কেস হয়েছিল। তো সে কেসটা প্রথমে বললো দাদা তুমি শুরু করো, তুমি বড়। তো সেসব হলো টলো, তারপর তো কাকামণি জয়েন করলেন, করে কাকামণি নাকি কেসের উপর নাকি কেস করা যায় না। তো আমি তো জানি না, আমি যখন ফিরে এলাম বিদেশ থেকে তখন কাকু দেখছিল, তখন দুজনেই মারা গেছে, যখন কেসটা কাকু দেখছিল। কাকু বললো শোন আমি এতদিন করেছি এবার তুই কর। কারণ বাবাও মারা গেছেন তখন, এটা জানতো যে মানে বাবা ওই জমিটা আমাকে দিয়েছে। আমি 2-1 বার কোর্টে গেছি, তো কোর্টে না কাকাবাবু সেই ওখানে দাঁড়িয়ে ওকে ওই অ্যাকাউন্টস নিয়ে জিজ্ঞেস করছে। ভদ্রলোকের মুখটা একদম, দেখতে তো ফর্সা ছিলেন। কিসের অ্যাকাউন্টস? নেতাজি ভবনের অ্যাকাউন্টস। উকিলরা মানে আমাদের পক্ষের উকিল, মানে এমন করে বলছে উনি কিছু বলতে পারছেন না টাকা পয়সা কি হচ্ছে। আচ্ছা, এই যে বাড়িটা, মানে এই বাড়িটা তো এখন মানে গভর্নমেন্টের প্রপার্টি, হ্যাঁ, মানে পাবলিক প্রপার্টি। ওটা তো দাদাভাই দিয়েই গেছেন পাবলিক প্রপার্টি, কিন্তু কাকাবাবু প্রথমে তো ওই আজাদিন অ্যাম্বুলেন্স সার্ভিস ছিল, সেটাতে আমি জানি না কারা কি করতো। আমি যখন ছোট সেই 2টো অ্যাম্বুলেন্স দেখতাম, ড্রাইভার ছিল, তারা মাঝে মাঝে অ্যাম্বুলেন্সের কাজ করতো। এখন কে চালাতো কি করতো তখন বলে দাদাভাই বেঁচে ছিলেন, উনি বোধহয় কিছুটা দেখতেন শুনতেন, আর কি করতো জানি না। তারপরে কাকাবাবু তো যখন দাদাভাই মারা গেলেন তখন তিনি পড়তে গেছেন ইংল্যান্ডে, তারপর ফিরে নেতাজি ভবনে যেতে শুরু করলেন। করে আমার মনে কাকামণি একটা করেছেন শরৎ বোস একাডেমি, তো সেইখানে অনেকে সব ছেলেরা আসতো পড়াশুনো, মানে জার্মান ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, সব ল্যাঙ্গুয়েজ ক্লাস হতো। মানে রিসার্চ ব্যুরোটা পরে হয়েছিল? হ্যাঁ, তারপরে কাকাবাবু বললেন আমি একটা রিসার্চ ব্যুরো। আপনি কি কখনো জয়েন করেছিলেন সেখানে? আমি রিসার্চ ব্যুরোর মেম্বার হইনি, আমাকে বললো তুমি এখানকার লাইব্রেরিটা দেখো, তুমি লাইব্রেরিয়ান হও, তো করে আমার নামটা লিখলো। আমি তখন মানে কলেজে গেছি, তো যাই হোক আমি রিসার্চ ব্যুরো এখনো পয়সা পায় গভর্নমেন্টের থেকে? হ্যাঁ, তো এই পয়সাটা তখন ছিল না, এখন পায়? এখন তো তারপরে তো উনি কংগ্রেস জয়েন করলেন, কংগ্রেস জয়েন করতে পরে হয়তো দাঁড়ালেন কংগ্রেসের হয়ে। সেটা তো আমরা জানি, কিন্তু এখনো কি ফান্ডিং আসে তো সেখানে? নিশ্চয়ই আসে, মানে সেটা প্রতি তাহলে বছরেই তো আসবার কথা, মানে প্রচুর টাকা ওদের, প্রচুর টাকা ওর। এটা আবার আমাকে চন্দ্রই বলেছে ওরা নাকি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করে, আমি খবর রাখি না। সেটা ব্যক্তিগতভাবে তারা কোথায় কি করেন, তারা সাংসদ ছিলেন, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে এখানে আলোচনা করলাম, কি করছে সেটা নিয়ে আলোচনা করার কথা নয় আমাদের। বিষয়টা হচ্ছে যে তাহলে আপনি বলছেন যে এই রিসার্চ ব্যুরো তাহলে কাজ কি হলো, মানে কি তারা উন্মোচন করলেন? মানে মানে কথাটা ছিল যখন ফটোগ্রাফিক এক্সিবিশনটা হচ্ছে, আমি তখন বেশ ছোট, তখন আমি বলছি কাকাবাবুকে এগুলো করছেন কেন? না নেতাজির তো অনেক নাম, তো এইগুলো লোকে এসে দেখবে, সুভাষচন্দ্র সম্বন্ধে দেখবে, তাই জন্য আমরা এই ছবিগুলো সব সাজাবো, এক্সিবিশন করবো। ফটোগ্রাফিক এক্সিবিশন আছে এবং ওইখানে বোধহয় এমিলির চিঠিটাও আছে, কারণ এমিলির সঙ্গে ওরা ভীষণ ভাব করেছিল, কাজে এমিলি ভাবতো যে যা কিছু করছে কাকুবাবুই করছে। আপনি চন্দ্র বোসের নাম উত্থাপন করেছেন বলে জানতে চাইলাম। চন্দ্রদা মাঝখানে যেহেতু একটু এই মুভমেন্টের মধ্যে এসেছিলেন, ডিক্লাসিফিকেশন, এবং তিনি পরবর্তীকালে রাজনীতিতেও আসেন, কিন্তু চন্দ্রদা তো নিজেও ঘুরে গিয়ে বললেন যে না, আমরা নিজের একটা র্যালি অ্যারেঞ্জ করেছিলাম, সেখানে আপনিও ছিলেন সম্ভবত, হ্যাঁ ছিলেন, সেটা টালিগঞ্জ থেকে র্যালিটা হয়েছিল হাজরা অবধি। তারপরে সেই চন্দ্রবাবু বোস নিজে বলছেন যে না, নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। মানে আপনার পরিবারের এই এতগুলো সদস্য আবার হট করে ঘুরে গেলেন কেন? কি বলবো এদের সম্বন্ধে, কি বলবো, আমার কি বলার আছে, কি বলতে পারি, আজকে এইটা কাল সেইটা। আপনার কি মনে হয় যে নেতাজি পরিবার সম্পর্কে মানুষের ধারণাটা খুব খারাপ হয়ে গেছে? হবেই তো, হবে না, যা তা লোকে বলছে, যা তা বলছে লোকে। অনিতা পাপ বোসের সাথে আপনার কখনো কথা হয়েছে? তার সঙ্গে অনিতা? হ্যাঁ, আমার সঙ্গে অনেক কথা হয়েছে। কি কথা হয়েছে? এমনি এমনি যা, এমনি এটা ওটা কথা, ওর তো ওই বাচ্চা টাচ্চারা আছে, ওর ফ্যামিলি নিয়ে ব্যস্ত বেশি। নেতাজিকে নিয়ে কখনো কিছু বলেননি? ওর তো মনে নেই কিছু, না ও তো 1 মাস 2 মাস দেখে, 1 মাস বাচ্চা 6 উইকের বাচ্চা দেখে চলে গেছে, ওর তো নিজের কোনো মেমোরি নেই ওর বাবার সম্বন্ধে।
উনিও তো একসময় দাবি করেছিলেন রেনকোজির অ্যাশটাকে নিয়ে আসার জন্য। ওটা তো কাকাবাবুরা বলছে। এখনও তো দাবি রয়েছে, উনি এখনও দাবি করেন। কিন্তু তাহলে আপনার কি মনে হয় দেশের সরকার বা এই আপনাদের এখানে মানে নেতাজি রিসার্চ ব্যুরো এরা কেন পিছিয়ে গেল এটাকে আনার ব্যাপার? এরা এরা পিছিয়ে যায়নি, এরা পারলে তো আনে। এরা চাইলে আনতে রাজি এখনো? না আমি না মানে আমি বলছি এখন সে নিয়ে আর কোনো উচ্চবাচ্য নেই। এটা শুনেছি যে মমতার সঙ্গে নাকি একটা কথাবার্তা হয়েছে। মমতা বলেছে সুগতকে, আপনি সুগত দা নাকি বলে, বলছে সুগত দা আপনি নাকি বলেছেন যে উনি মারা গেছেন প্লেন ক্র্যাশে। উনি তো প্লেন ক্র্যাশে মারা যাননি। না এটা তো মমতা ব্যানার্জি একেবারে পরিষ্কার বলেছে। সামনেই বলেছেন হ্যাঁ, বলেছে। একটা অনুষ্ঠানে। তখন ও উত্তরে কি বলেছে আমি জানি না। সেটা তো জানি, উনি তো সব জায়গায় ইভেন ইন্টারভিউ দেন না, সব জায়গায় বলেন না। না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই নেতাজি তার পরিবারকে খুব একটা পছন্দ করতো না বলে পরবর্তী সময় আমরা বিভিন্ন সোর্সে জানতে পেরেছি। আপনি কিছু বিষয় জানেন? আমার একদম শেষের দিকে প্রশ্ন। কোন ব্যাপারটায়? যে পরিবারকে খুব একটা পছন্দ করতেন না, মানে ভগবানজি বা গুমনাই বাবা পরিবার সম্পর্কে খুব একটা এন্টারটেইন করতেন না কথাবার্তা, তার পরিবার সম্পর্কে, বোস ফ্যামিলি সম্পর্কে। গুমনাম বাবা পছন্দ করতেন না? হ্যাঁ, গুমনামি বাবা একটা যেটা শুনেছি আমি, যে উনি মানে এটা শোনা কথা, যেটুকু বিজয়বাবু টাবুদের কাছ থেকে শুনেছি যে মানে উনি সব খবর রাখতেন, কে কি করছে না করছে, মানে হি নিউ অ্যাবাউট দ্য ফ্যামিলি। আপনার পরিবারের সঙ্গে কার কার সঙ্গে যোগাযোগ ছিল? মানে গুমনামি বাবার ওই একমাত্র ছেলে দাদা ভাই সুরেশ বসু। সুরেশ বোস পরবর্তীকালে বিষয়ে কিছু বলেছিলেন, মানে আপনি কোন পারিবারিকভাবে? কবে নাকি এটা শুনলাম আমি রিসেন্টলি, এক ভদ্রলোক তিনি গড়িয়াতে থাকেন, তো তিনি বলেছেন কোন একটা সভা হচ্ছে নেতাজিকে নিয়ে, তখন সুরেশ বোসকে নাকি ডেকেছে। ও তো এখন মারা গেছেন, কিন্তু 72-তে শেষ দাদা ভাই মারা যান। উনি অনেকদিন ভাইদের মধ্যে বেঁচে ছিলেন, তো ওনাকে নাকি ডাকা হয়েছে। তার নেতাজির জন্মদিন তো পাড়ায় পাড়ায় হতো না, তখন নাকি ডাকা হয়েছে। তখন কে প্রশ্ন করছে, আপনি তো জানেন উনি বেঁচে আছেন। তখন উনি বোধহয় বলেছেন হ্যাঁ না কিরম একটা কিছু বলে থাকবেন, হ্যাঁ আমি জানি। তারপরে যে কোথায় আছেন বলুন না, তখন উনি নাকি ভীষণ রেগে গেছে, বলে হ্যাঁ আমি বলবো, বললে তো তোমরা ওকে মেরে ফেলবে, ওকে তো সবাই মেরে ফেলবে। আপনার পিসি কখনো আপনাকে কিছু বলেনি ব্যাপারে, ললিতা বোস? ললিতা বোস উনি তো গিয়েছিলেন, উনি এত কর্মকাণ্ডতেও ওনার সময় থেকে শুরু হয়। পরে জানি না। রীতা ব্যানার্জির কথা হচ্ছে যে ও দিল্লিতে কি বাবা জমি টমি পেলো, ওকে মুখ বন্ধ করে দিল। সত্যি মিথ্যে জানি না। আপনার মনে হয় এরকম ঘটনা তো লক্ষ্মী সাইকেলের সঙ্গেও ঘটেছিল? সবাই তার মানে অনেকেই বদলে গেছিলেন পরবর্তী। হতে পারে। তার মানে আপনার লাস্ট কোয়েশ্চেন, আপনার কি মনে হয় যে এই যে মোদি গভর্নমেন্ট এত কথা বললো, আপনাদের ডাকলো, কিন্তু ফাইনালি কিছু হলো না কেন? সেইটা একটা আমার নিজের যেটা বিশ্বাস যে মোদির কাঁধের মধ্যে বা এর মধ্যে এত বেশি দায়িত্ব, ভারতবর্ষ এত একটা গণ্ডগোলের দেশ, আর এত রকম প্রবলেম, যদি ভাবা যায় মানে সুভাষ বোস তো যাই হোক না কেন তিনি তো আর নেই সিনে, সে যেমন করেই মারা যান, সে ওদের ভার্সন ঠিক হোক কি পুরনো যারা বলছে উনি আবার চলে গেছেন কোথাও, জ্ঞানগঞ্জে সাধনা করছেন, নানা রকম ব্যাপার। এখন কোনটা ঠিক কোনটা ভুল তো আমরা বুঝবো না, আমি তো দেখিনি তাকে, আমি তো ওই ঘটনার সঙ্গে জড়িত নেই, কাজে আমি তো জোর দিয়ে কিছু বলতে পারি না। এখন সেই দিক থেকে দেখতে গেলে ধরা যেতে পারে যে তিনি নেই, তিনি আর এই সিনে ভারতবর্ষে কোনোদিন তিনি আর ফিরবেন না, যদি জ্ঞানগঞ্জেও সাধনা করেন। কিন্তু গভর্নমেন্ট সেটা চেপে গেল কেন? তো তা এখন যদি সেরকম একটা কিছু হয়, মানে পুরো ব্যাপারটাই তো একটু আনসার্টেন ব্যাপার। এখন গভর্নমেন্ট কিছু বলতে গেলে তো ক্লিয়ার কাট বলতে হবে না গভর্নমেন্টকে। যদি এখন বলে নেতাজি ইস্যু নিয়ে বলে গুমনামি বাবা ভালো, ওটাই ঠিক, আবার যদি বলে না প্লেন ক্র্যাশ ঠিক, প্লেন ক্র্যাশটা বলতে পারবে না গভর্নমেন্ট, কারণ যার জন্য মোদি ডিক্লাসিফিকেশন করলো কেন। নাকি আপনার কথা মনে হয় যে নরেন্দ্র মোদী চেয়েছিলেন, চেষ্টা করেছিলেন, কিন্তু কয়েকটা টপ সিক্রেট ফাইল দেখে উনি হাঁটছিলেন সামনে, সব তো হেঁটে চলে যাচ্ছে, সাজিয়ে তো দিয়েছেন ফাইল, কে দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে পড়ার মতন তো
মানে মানে ধরুন যে ফাইলটা নিয়ে আমরা কদিন আগে কথা বলছিলাম সেটাও তো খুব মানে ডিক্লাসিফিকেশন সে ফাইলেরও তো হয়নি, না, সেটাও সেটা তো বাইরে থেকে লুকোনোই এসছে। আছে, সেটাও লুকোনো আছে, সে তো তোমরা তো বাইরে থেকে এসছে, এটা জাস্টিস মুখার্জি সেই সময় বাইরে থেকে পেয়েছিলেন। আমরা যেটা দেখিয়েছি সেটা তো বাইরে থেকে এসছে, মানে লন্ডন থেকে আসছে বা ইংল্যান্ড থেকে আসছে। তো তখন বিষয়টা হচ্ছে কিন্তু অনুজ ধর বলেছিল, সেটা বোধহয় অনুজ একটা মেল করেছিল, অনুজের মেলের রিপ্লাইয়ে তাইওয়ান গভর্নমেন্ট বলেছিল যে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি, সেটা মুখার্জি কমিশনে ও ব্যাপারটা ও পেশ সেটা করেছিল। বলেছিল, হ্যাঁ। তো সেটা বলেছিল, আর মুখার্জিও বোধহয় তার বেশি তারপরে ওই রিপোর্টটা এনেছিলেন। তার মানে আপনি মনে করেন যে গভর্নমেন্ট জানে বিষয়গুলো? হ্যাঁ, জানতো, জওহরলাল নেহরু জানতো, যার জন্য জওহরলাল নেহরু ভীষণ ভয় ছিল। আমার আপনার কাছে একদম লাস্ট প্রশ্ন, নেতাজির নাতনি, পারিবারিক দিক থেকে এতগুলো বছর, আপনারও অনেকটা বয়স হয়ে গেছে, আপনি এই জীবনটা সম্পর্কে, নেতাজির সঙ্গে আপনার নাম জুড়েছিল বা জুড়েছে, কি ফিলিংস আপনার শেষ, এটা আপনার কাছে আমার প্রশ্ন। ওরকম একটা ব্যক্তিত্বের সঙ্গে আপনার নাম জুড়েছে। ফিলিংস, এত বড় মানুষটা, আমি সব মানে কোনোদিন তো তাকে দেখতে পেলাম না, সেটা একটা তো জীবনে একটা খেদ রয়ে গেল। দেখতে হয়তো পারতাম যদি খবরটা পেতাম, মানে সেটা আমি রীতা ব্যানার্জিকে বলেছি, দেখো আমি কিছুই জানতে পারিনি, জেনেছি যখন অনেক দেরি হয়ে গেছে। আমি তো অনুজ ধরের বই পড়ে জেনেছি, তার আগে তো কিছু বেরোয়নি। অনুজ ধর কোথায় কখন রিসার্চ করছিল, আমি তো বিদেশ থাকতাম, আমি তো জানি না। এখন কেউ তো কোনোদিন বলেনি। এখন নতুন যেটা একটা শুনছি যে বাবার কাছে একটা দেখেছি আমি, মহান মানবাসীটা বসে থাকতো ওই টেবিলের মধ্যে, বাবার বেড সাইড টেবিল, ভীষণ আপনার বাবা ওই মহামানবাসে পড়তেন? ভীষণ পড়াশোনা, ওই পড়াশোনা নিয়েই থাকতেন তিনি খালি বই পড়তেন। ওই বইটা পড়তেন? নিশ্চয়ই পড়তেন, অনেক গুমনাই বাবার জানার চেষ্টা করতেন। আর জয়শ্রী পত্রিকা থাকতো, কিন্তু বাবার বসুমতী থাকতো, দেশ থাকতো, ওইগুলো আমি পড়ে ফেলতাম নিয়ে। না, ওইটা দেখে না অ্যাট্রাকটিভ মনে হয়নি। কি পড়েন বাবা, পড়েন। কিন্তু আমার একটা বারবার মনে হয় যে আপনাদের বোস ফ্যামিলির সদস্যরা বড় উদাসীন, এটা কেন? মানে আপনাদের পরিবারের, আপনাদের পারিবারিক দিক থেকে নেতাজিকে নিয়ে খুব একটা কৌতূহল খুব কম, এটা আমার বারবার মনে হয়েছে। এটা কেন? মানে আপনাদের এই এলিট ব্যাপারটা কি ছিল ভেতরে? সবকিছু ভেতরে ছিল, এটা আমি দেখেছি। ভেতরে ছিল, কিন্তু বাইরে বাবা প্রকাশ করতেন না বোধহয়, মানে বেশি বিনয়ী ছিলেন নাকি, মানে বাবার একটা এই ছিল। সবাই বলতো যে যখন বাবা মারা গেলেন তখন আমার পিসেমশাই ফোন করলেন, ছোটো পিসেমশাই রাত্রিবেলা ফোন করছেন, করে ওকে বলছেন জয়ন্তীর সঙ্গে কথা বলবো না তো, ওকে বলছেন শোনো একজন খুব বিশিষ্ট ভদ্রলোক আজকে পৃথিবী ছেড়ে চলে গেলেন। তো মানে বাবার সম্বন্ধে লোক সেই ধারণা, মানে বাবা ভীষণ হাম্বল আর ভীষণ ভদ্র ছিলেন, মানে কারোর সঙ্গে কোনো রুডলি কথাবার্তা বলা, অসভ্যতা করা, এসব বাবার মধ্যে ছিল না। মানে বাবার সঙ্গে অনেক অসভ্যতা অনেকে করেছে। জয়ন্তী, আপনার সাথে এতক্ষণ কথা বললাম, আরও ইনি আমার থার্ড ইন্টারভিউ আপনার সাথে। দেখুন, নেতাজি এমন একটা বিষয় যেটা কনক্লুশন টানা যায় না অদ্ভুতভাবে। যেমন তার জন্মদিন আছে, তার মৃত্যুদিন নেই। অনেকেই হয়তো এটাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন যে ভগবানের কখনো মৃত্যু হয় না, এটা আমরা শুনে আসছি রিসেন্ট টাইমসে, মানুষ সোশ্যাল মিডিয়া খুব ব্যবহার করেন। ইন্টারভিউটা শেষ করব, শুধু এটুকুই বলবো যে আপনি ভালো থাকুন। আপনার অভিজ্ঞতার জায়গা থেকে অনেক ছবি আমরা দর্শকদের সঙ্গে শেয়ার করতে পারলাম আপনার জন্যই। অভিজ্ঞতার ঝুলি থেকে আপনি যদি কখনো কিছু লেখেন, সেটাও দর্শকদের জন্য অনেক বড় প্রাপ্তি হবে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো থাকবেন। জয়ন্তীদির সাথে কথা বলতে গিয়ে আবারও কিছু তথ্য আপনাদের জন্য সামনে আনার চেষ্টা করলো আই এম বোস। আমি জানি কনক্লুশনটা না এত সহজ নয়, কারণ এই গোটা রহস্যটার মধ্যে এখনও পর্যন্ত একটা সামান্য টুকরো যদি বেরিয়ে আসে, সেটা অনেক কিছুকে হয়তো বিস্ফোরিত করতে পারে। কিন্তু আপাতত এখনও পর্যন্ত যতটুকু আমরা জোগাড় করতে পেরেছি সমস্তটাই আপনাদের সামনে আমরা তুলে ধরি। এই এপিসোড কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্টে কিন্তু আমাদের জানাতে পারেন। জয়ন্তীদির আগের এপিসোডগুলো আপনাদের ভালো লেগেছে, এটাও আশা করি ভালো লাগবে। এই ভিডিওটা এখানে শেষ করছি তাহলে। আর আয়াম্বোসের সঙ্গে থাকুন, আয়াম্বোসকে সঙ্গে রাখুন। সাবস্ক্রাইব করলে আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনি এরপরে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে পাবেন। আপাতত এখানে শেষ করছি এই ভিডিওটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। জয় হিন্দ, ধন্যবাদ দিদি।